এই ভাত ভাত ভাত, কারো ভাত লাগবে? দাদা আপনার ভাত লাগবে? হ্যাঁ হ্যাঁ, এদিকে একটু দিন, আর একটু এঁচড়ও দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসছি। এতক্ষণে একটু শান্তি হলো। যা খিদে পেয়েছিল, সে কোন সকালে বেরিয়েছি, এখানে পৌঁছতে পৌঁছতেই দুপুর গড়িয়ে গেল। আমার এক দুঃসম্পর্কের আত্মীয় মারা গেছে, তারই শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে আমাকে আসতে হয়েছে এই গণ্ডগ্রামে। প্রথমে 4 ঘন্টার ট্রেন, তারপর 3 ঘন্টার বাস, শেষে ঘন্টা দেড়েক ভ্যানে জার্নি করে এসে পৌঁছলাম। যখন খেতে বসলাম তখন বিকেলের সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। কি ব্যাপার শৈলেন দা, পাত খালি কেন? ভাই এখানে একটা মাছ দাও তো। আরে কি 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 করছিস কি মিহির, পেট ভরে গেছে। সহসা ফোন বেজে উঠলো। হ্যালো, হ্যাঁ কি বলছো? জ্বর এসছে? ও আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখা করতে বলেছে? আচ্ছা আচ্ছা, আর তুমি তুমি চিন্তা করো না, আমি 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 এক্ষুনি দেখছি, আমি আমি আসছি আমি আসছি। খাওয়া ছেড়ে উঠে পড়লাম। মিহির শোন। হ্যাঁ বলো বলো, এ কি উঠে পড়েছে কেন? আর বলিস না, মৌয়ের শরীরটা খারাপ হয়েছে, তো আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। বলো কি, শরীর খারাপ হয়েছে? কেন, কি হয়েছে? জ্বর এসছে। ও, তো ফিরে যাবে? এই সময় অত দূরে যাওয়া কি সম্ভব? ওকে তো বলে দিলাম ফিরছি, আর ওখানে না ফিরলেও আমার হবে না বুঝলি, ওই জ্বরটা ভালো মতোই এসছে। ও, এখন তো 5টা বাজে, লাস্ট ট্রেন চলে গেছে সেই 4:45-এ, বাস রুটও এখানে অ্যাভেলেবেল নয়। তাহলে উপায়? উপায় একটা আছে, যদিও সে পথে যাওয়াটা খুব একটা সুবিধার নয় বুঝলে, হেভি রিস্ক। তুই সেটাই বল, আমি ম্যানেজ করে নেব। এখান থেকে সোজা গেলে একটা ফেরিঘাট পাবে, যদিও দুপুরের পর ফেরি সার্ভিস বন্ধ, তবে 2-1টা মাছ ধরার নৌকো কখনো কখনো আসে। তাদের কাউকে বলে যদি ওই বর্ধমান পৌঁছতে পারো, তাহলে সেখান থেকে ট্রেন বা বাস তুমি পেয়ে যাবে। ও, তাহলে তো ভালো কথা, তাহলে আর দেরি করা ঠিক হবে না, আমায় এক্ষুনি বেরোতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ফেরিঘাট অবধি তোমায় পৌঁছে দিয়ে আসি। তুমি এতটা রাস্তা হেঁটে যেতে পারবে না, আমি সাইকেল নিয়ে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ভালো হয়। দেখ ভাই, মিনিট 20 পর সাইকেলে একটা হ্যারিকেন ঝুলিয়ে আমাকে নিয়ে ফেরিঘাট পৌঁছলো মিহির। অনেক উপকার করলি মিহির, কি যে বলি তোকে। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না। তুই তাহলে রওনা দে, আমি ঠিক চলে যেতে পারবো। যেতে পারবে তো? ঠিক বলছো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, সাবধানে যেও, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে। জায়গাটা কিন্তু মোটে ভালো না, আমি আবারও বলছি। আরে ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। ঘাটের দিকে পা বাড়ালাম, ঘুটঘুটে অন্ধকার, তার উপর দেখলাম দক্ষিণ আকাশে মেঘ জমেছে। বৃষ্টি আসার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নিষ্কালে অন্ধকারে ঝোপঝাড়গুলোকে অদ্ভুত দেখাচ্ছিল। বেশ কিছুক্ষণ হয়ে গেল। উফ, এই অন্ধকারে নির্জন ঘাটে কতক্ষণ অবধি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেতে হবে তা কে জানে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেছি। হ্যাঁ তুমি চিন্তা করো না, এখানে বিকেলের পর ট্রেন চলে না। ফেরিঘাটে এসছি, যদি কোনো নৌকো টৌকো পাই তারপর বর্ধমানে পৌঁছবো, সেখান থেকে বাড়িতে পৌঁছানো যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ফোনটা রাখছি। ওই যে একটা নৌকা আসছে মনে হয়। ঠিক আছে ঠিক আছে। মাঝি ভাই, ও মাঝি ভাই, এই যে এইদিকে এইদিকে, বলছি আমায় একটু নৌকো করে ওই নদী পার করে দাও না। কোথায় যাবেন? বর্ধমান। বর্ধমান? না না বাবু, জোয়ারের সময় ওদিকে যাওয়া যাবে না। তার উপর আকাশের গতিক একদম সুবিধের নয়, দেখছেন না কেমন যে লাল হয়ে এসছে। দয়া করে আমায় পৌঁছে দাও, বড় বিপদে পড়ে এখানে এই সময় অপেক্ষা করতে হচ্ছে। সে আপনি যা বলেন বাবু, ওই সময় ওদিকে গেলে আরো বিপদ বাড়বে। বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, আমায় যে ফিরতেই হবে। আমি তোমায় দরকার বলে বেশি ভাড়া দিতেও রাজি আছি। ও বাবারে, আচ্ছা আচ্ছা, আমি নৌকা ঘাটের কাছে আছি, উঠে উঠে আসেন। এখানে কোথায় এসেছিলেন? এই কাছে এক গ্রামে এসেছিলাম আজ দুপুরে। আমার এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠান ছিল। তারপর বাড়ি থেকে বউয়ের ফোন এলো, ধুম জ্বর এসছে, ডাক্তারের কাছে যেতেই হবে। আর তাতেই হলো বিপত্তি। বুঝলুম, আমার নাম প্রবাস।
নদীর ওই পারে যে গাঁওটা আছে না, আমার সেখানে বাড়ি। তবে যাই বলুন বাবু, এই রাতের বেলা এই নদী পথে আসা আপনার একদম উচিত হয়নি। এই নদী পথ বড় ভয়ঙ্কর। কি করব, আমি যে নিরুপায় ছিলাম। কিছুক্ষণ সব ঠিকঠাকই ছিল, হঠাৎ জলের গতিবেগ অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলো। ওই দেখুন বাবু, ওই দেখুন জল কিভাবে বেড়ে উঠেছে। হ্যাঁ তাই তো, কি হচ্ছে? দেখতে দেখতে জলের গতিবেগ যেন উপরে বাড়তে লাগলো, অস্বাভাবিকভাবে দুলতে লাগলো আমাদের নৌকা। এ কি, এ কি? ওই যে বলেছিলাম ভয়ঙ্কর বিপদ, তাই হলো মনে হয়, তাই হলো মনে হয় বাবু। ধরে বসুন, নড়বেন না, নড়বেন না বাবু। কি সর্বনাশ, কি সর্বনাশ! বহু করে জল বেড়ে গেছে নদীতে। এইদিকে ঝোড়ো হাওয়ার দমকে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। জলের তোড়ে নৌকায় ফাটল ধরল অচিরে। সহসা সেটা আর তাল সামলাতে না পেরে উল্টে গেল মাছ নদীতে। প্রভাসদা, প্রভাসদা! জলের তোড়ে প্রভাস মাঝি যেন অন্ধকারে কোথায় হারিয়ে গেল। কপাল ভালো সাঁতার জানা আছে, তবু এই ভয়াল দুর্যোগে উত্তাল নদীবক্ষে কোনো দিকে না দেখে ভেসে চলেছি। কোথায় যাচ্ছি জানি না, কতক্ষণ সাঁতার কেটেছি তারও হিসেব নেই। এতক্ষণ একটা না হাত পা চালিয়ে এখন যেন সেগুলি অবশ হয়ে আসছে। ঠিক সেই সময় পায়ের নিচে মাটি অনুভব করলাম, জলস্তর কমছে। আর একটু এগোলেই হয়তো পারে উঠতে পারবো। যাক, কষ্টে সৃষ্টে একটা পাড়ে এসে উঠলাম। কিন্তু আমি কোথায় এলাম? চারদিকে নিশ্চিদ্র অন্ধকার, আলোর চিহ্ন মাত্র নেই। এদিকে জলে ভিজে মোবাইলটার 12টা বেজে গেছে, নাহলে অন্তত টর্চটা জ্বালানো যেত। আমি ধীরে ধীরে এগোতে শুরু করলাম, জমাট বাঁধা অন্ধকারে কর্দমাক্ত হয়ে কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারলাম না। আকাশ জুড়ে কালো মেঘ, চাঁদটাও ঢাকা পড়েছে সেই মেঘের চাদরে। শুধুমাত্র ঝিঝি পোকার শব্দ, কিছু রাত চড়া পাখির কর্কশ ডাক আর পাতার খসখস আওয়াজে আন্দাজ করলাম সামনে ঝোপ জঙ্গল আছে। অকস্মাৎ যেন মহাপ্রলয় শুরু হলো। ঝড়ের তাণ্ডব দ্বিগুণ বৃদ্ধি পেল। বৃষ্টির ফোঁটাগুলো যেন তীরের ফলার মতো বিদ্ধে শুরু করলো শরীরে। একটা বিপদ সবেমাত্র কাটতে না কাটতেই আরেকটা বিপদ এসে হাজির হয়েছে। কোনো রকমে হাত দিয়ে আড়াল করে চোখ খোলার চেষ্টা করলাম। সামনে আলো আধারিতে ঝোপের আড়ালে একটা রিক্সা যেন চোখে পড়ল, কিন্তু আশপাশে কাউকে দেখতে পেলাম না। কেউ আছেন? কেউ আছেন? সাহায্য করুন! ঝড়ের মধ্যে দেখলাম অন্ধকারে দূর থেকে একটা অবয়ব, একটা লোক আমার দিকে এগিয়ে এলো। কি ব্যাপার? আমি বঙ্কু, কোথায় যাবেন? বঙ্কু, বঙ্কু, আমার ভীষণ বিপদ, একটু সাহায্য করো। এমন ঝড় বৃষ্টির রাতে এই ঝোপ জঙ্গলে বড় বিপদে এসে পড়েছি। দয়া করে, দয়া করে আমাকে লোকালয়ে পৌঁছে দাও। আচ্ছা আচ্ছা, উঠে আসুন তাড়াতাড়ি। এই জায়গাটা মোটে ভালো নয়। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এই জায়গা থেকে নামিয়ে নিয়ে যাব। যেমন করে হোক আপনাকে নিরাপদে আমি বাড়ি পৌঁছে দেবো। ঝড় বৃষ্টির মধ্যে রিক্সার চাকা গড়াতে শুরু করলো। কি কখনো যে আজ অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। ভালোই ভালোই ঘরের ছেলে ঘরে ফিরতে পারলে হয়। বঙ্কু না থাকলে আজ কি হতো কে জানে। আপনি এখানে এলেন কিভাবে? বাড়ি ফিরবো বলে বেরিয়েছিলাম, মাঝ নদীতে হঠাৎ নৌকো উল্টে গেল। সাঁতরে সাঁতরে কোনো রকমের পাড়ে উঠি, তারপর তো অন্ধকার হাতরে তোমার এই রিক্সার কাছে এসে পৌঁছলাম। আচ্ছা, তুমি ঝড় জঙ্গলে কি করছিলে? আরে বাবু, সাতকড়িকার এখানে এসছি। এই জঙ্গলের ওপারে এক রুগীর বাড়ি যাওয়ার কথা, সে তাকে ওষুধ পৌঁছে দিলাম। জঙ্গলে রিক্সা আর এগোবে না বলে এখানে রেখেছিল, তো ফেরার সময় আপনার সাথে দেখা। ও, এই জঙ্গলটা বুঝি বিপজ্জনক? তুমি যেভাবে তড়িঘড়ি ওখান থেকে আমায় নিয়ে এলে। শুধু এই জঙ্গল কেন বলছেন বাবু, এই গোটা এলাকায় বিপজ্জনক বটে। দিনের বেলাতেও লোকজন এদিকে সচরাচর আসতে চায় না। নেহাত রুজির ব্যাপার, পেটের টানে এখানে আসতে হলো। ঝড়ের বেগ কমলেও বৃষ্টি এখনো কমেনি। বর্ষণ সিক্ত মাটির রাস্তা ধরে উদ্দাম বেগে ছুটছে আমাদের রিক্সা। ক্লান্ত শরীরে একটু তন্দ্রা লেগে এসেছিল।
সহসা সজোরে ব্রেক চেপে রিক্সা থামালো বঙ্কু। দেখলাম রিক্সার সামনে রাস্তার উপর সাদা কাপড়ে জড়ানো একটা বডি পড়ে রয়েছে। জায়গাটা সত্যিই যেন অদ্ভুত রে, বিকট। সেটা দেখে বঙ্কু যেন বেজায় ভয় পেয়ে গেল, যদিও সেটাই স্বাভাবিক। কাঁদো কাঁদো গলায় বলল, সর্বনাশ সর্বনাশ, ভাবলাম তাড়াতাড়ি আপনাকে নিয়ে এই বিপদ কাটিয়ে বাড়ি যাব, কিন্তু তার হলো নি। যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। বঙ্কু রিক্সা থেকে নেমে পড়লো, তারপর আমার হাত দুটো রীতিমতো চাপটে ধরে বলল, যাই হয়ে যাক বাবু, আপনি কিন্তু রিক্সা থেকে নামবেননি। আর আমি দেখছি এই বডিটাকে রাস্তা থেকে সরানো যায় কিনা। যত সব অলক্ষণে কাণ্ড। আমাকে এই কথাগুলো বলে বঙ্কু এগিয়ে গিয়ে বডিটাকে ধরে নিয়ে টানতে টানতে একটা পাঁচিলের ভিতর নিয়ে গেল। আমি রিক্সায় বসে ওর ফেরার অপেক্ষা করতে লাগলাম। তারপর আমার মনে হলো, ও কোনো বিপদে পড়বে না তো? হতেই পারে। এরকম একটা বিভৎস জায়গায় ওকে একা ছাড়া আমার উচিত হয়নি। রিক্সা থেকে নেমে পড়লাম। পাঁচিলটার পাশ দিয়ে গিয়ে দেখলাম একটা বিস্তৃত জমি, সেখানে একটা ভগ্নপ্রায় ঘর। বঙ্কু কোথায়? বঙ্কুকে চারপাশে কোথাও দেখতে পেলাম না। ওর কোনো বিপদ হলো না তো? অজানা ত্রাসে বুকটা কেঁপে উঠল। আমি আরো এগিয়ে গেলাম। ওই ভগ্নপ্রায় ঘরটার দিকে এগিয়ে গিয়ে দেখলাম দেওয়ালের গায়ে লেখা জৈবিক গবেষণা কেন্দ্র। জায়গাটা দেখে মনে হচ্ছে পরিত্যক্ত। ওখানে তো যাওয়ার কথা নয় বঙ্কুর, তবু একবার ডেকে দেখি, বঙ্কু বঙ্কু বঙ্কু। কোনো সাড়া পেলাম না। বঙ্কু কোথায় যে গেল লোকটা? ওই জানলাটা দিকে একবার দেখব। জানলার কাছে পৌঁছতেই কিছু অপার্থিব শব্দ আমার কানে এলো। কারা যেন কথা বলছে। কান পাতলাম সেদিকে। ওরে তাড়াতাড়ি কর, সময় নেই, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আর কৌতূহল চাপতে না পেরে জানলায় উকি দিলাম। একটা লোক একটা দেহের উপর হুমড়ি খেয়ে কি যেন একটা করছে। ভালো করে ব্যাপারটা লক্ষ্য করতেই শিরদাঁড়া বেয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। যেন এক বিভৎস কাণ্ড ঘটছে ঘরের ভিতর। একটা মানুষের শরীরের সাথে একটা জন্তুর মুন্ডুকে সযত্নে গলার কাছে সেলাই করছে লোকটা। আর সেই জান্তব মুখ থেকে বেরিয়ে আসছে ওই শব্দগুলো, ওরে তাড়াতাড়ি কর। এসব দেখে আমার মাথা ঘুরে গেল। ঘটনার ভয়াবহতায় আমি চিৎকার করে উঠলাম, যে সেলাই করছিল সে এবার আমার দিকে ফিরে তাকালো। তারও বিভৎস মুখ, রক্তশূন্য ফ্যাকাশে মুখের চামড়া কুঁচকে গেছে। সেখানে লেগে রয়েছে টাটকা রক্তের ছোপ। দুটো বিস্ফারিত চোখ জবা ফুলের মতো লাল। ভয়ে আমি কাঁপতে শুরু করলাম। কোনো মতে জানলা থেকে সরে এলাম। ভাবলাম বঙ্কুর কথা না শুনে মারাত্মক ভুল করেছি। ঠিক সেই সময় কেউ আমার কাঁধে হাত রাখলো। চমকে পিছনে তাকালাম, আর তখনই আমার শরীর অবশ হয়ে গেল। তুই জ্যান্ত না মরা রে? আমি জ্যান্ত। এ তো দারুণ ব্যাপার। জ্যান্ত মানুষই তো আমাদের দরকার। এতে বোধহয় অনেকদিন মরা মানুষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে। এইবার একটা জ্যান্ত মানুষ চাই। ভালোই হলো তুই এসছিস। নে এবার আমাদের সাথে চল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। চিৎকার করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকলাম। ওরে বাবরে! যেদিকে দু চোখ গেল সেদিকে ছুটলাম। বেশ বুঝতে পারলাম পিছনে অনেকগুলো অশরীরী আমার পিছনে ছুটে আসছে। ওগুলোকে মানুষ বলা চলে না, ওরা ভূত। ছুটতে সামনে একটা জঙ্গলে ঢুকলাম মনে হলো। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি ছুটে চললাম। ছুটতে এক সময় আবার সেই নদীর ধারে এসে পৌঁছলাম। পিছনে তখনও সেই ভয়ঙ্কর অশরীরীগুলো আমার দিকে এগিয়ে আসছে। ওরে পালিয়ে যাবে কোথায়? অনেকদিন এক জ্যান্ত মানুষ পাইনি। আজ তুই আমাদের কাছে আয়, তোকে একটু পরীক্ষা করে দেখি। এদের হাত থেকে বাঁচতে আর কোনো উপায় নেই মনে হয়। আমাকে সেই সিদ্ধান্তটা নিতে হলো। অগত্যা কোনো উপায় না পেয়ে আমি ঝাঁপ দিলাম নদীতে।
এই যে স্যার, আসুন আসুন, এদিকে আসুন। কাল রাতে ওই এই রাস্তার ওপরে বডিটা পড়েছিল। আমি বাবুকে রিক্সায় বসিয়ে পাঁচিলের পিছনে বডিটাকে রাখতে গিয়েছিলাম। বিশ্বাস করুন, আমি পই পই করে বারণ করলাম রিক্সা থেকে নামবেন নি, কিন্তু শুনলেন না আমার কথা। ফিরে এসে দেখি বাবু রিক্সায় নেই। তখনই মনে সন্দেহ হয়ে গেছে। আমি বারবার ডাকাডাকি করলুম, রিক্সা নিয়ে অনেকটা এগিয়ে গিয়ে দেখলুম যদি খুঁজে পাই, কিন্তু না, কোথাও পেলুম না তারে। স্যার, আমাদের ছেলেটার কি হলো আপনারা একটু দেখুন। সে ভালো ছেলে কোথায় যে গেল। আপনারা একটু শান্ত হন। আমরা আজ থেকেই এই ব্যাপারে তদন্ত শুরু করছি, দেখি কি করা যায়। এখন আপনারা সবাই এখান থেকে চলুন, আমাদের জায়গাটা ভালো করে দেখতে হবে।